জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো সেখানেই পাওয়া যায় যেখানে আমরা কেবল কোনো লোভ ছাড়া কারো সাহায্য করতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটি গল্প শুনব যা হৃদয়কে স্পর্শ করে যায় এবং আমাদের কিছু ভালো শিখিয়ে যায়। এটি একটি সফরের গল্প, একটি বিমান যাত্রার গল্প যা দুটি ভিন্ন জগতের মানুষকে একত্রিত করেছিল এবং তাদের পুরো জীবন বদলে দিয়েছিল। আপনি কেবল আরামে শুনতে থাকুন, এই গল্প আপনাকেও ভাবতে বাধ্য করবে। রাকেশ ভার্মা, যিনি লুমরান ইন্ডাস্ট্রিজের মতো $8 বিলিয়ন কোম্পানির চেয়ারম্যান ছিল, তিনি তার ফার্স্ট ক্লাস সিটে বসেছিল। এটি ছিল একটি দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইট, কিন্তু রাকেশজির মুখ ক্লান্তি ও লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। তার 6 মাস বয়সী মেয়ে দিয়া গত 3 ঘন্টা ধরে এক টানা চিৎকার করে কাঁদছিল। ভাবুন, একটি ফার্স্ট ক্লাস কেবিন যেখানে প্রতিটি মানুষ শান্তি ও আরাম চায়, সেখানে 3 ঘন্টা ধরে একটি বাচ্চা কেঁদেই চলেছে। রাকেশজি সব রকম চেষ্টা করেছিল। তিনি দিয়াকে কোলে নিয়ে আইলে হেঁটেছিল, বোতলে দুধ খাওয়ানোর চেষ্টা করেছিল, ডায়পার পরিবর্তন করেছিল। তিনি তার নয়েজ ক্যান্সেলিং হেডফোন দিয়ে হালকা গানও শুনিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তার স্ত্রী সুজাতা জরুরি অস্ত্রোপচারের পর হাসপাতালে ছিল, তাই রাকেশজিকে এই 5 দিনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ট্রিপ একাই দিয়ার সাথে সামলাতে হচ্ছিল। তিনি ভেবেছিল একজন পেশাদার ন্যানি নিয়োগ করবেন, কিন্তু শেষ মুহূর্তে সেই ন্যানি ফুড পয়জনিংয়ের শিকার হন এবং অন্য কাউকে পাওয়া যায়নি। তারা আশেপাশের ফার্স্ট ক্লাস যাত্রীরা খুব রাগান্বিত চোখে তাকাচ্ছিল। পাইলটও হালকা ঘোষণা করেছিল যে সমস্ত যাত্রীর আরামের দিকে খেয়াল রাখা হোক, যা শুনে রাকেশজি বুঝতে পারলেন যে এটি তাঁর উদ্দেশ্যেই বার্তা ছিল। এক এ সিটে হরিশজি বসেছিল, একজন বড় এবং অভিজ্ঞ ব্যবসায়ী। তিনি তার স্ত্রীকে ফিস ফিস করে বলল যে এমন বাচ্চাদের ফার্স্ট ক্লাসে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। 3B সিটে বিমলা দেবী, একজন সোশ্যালাইট, দ্রুত গতিতে তার ফোনে টাইপ করছিল। সম্ভবত অভিযোগ করছিল যে কিছু অভিভাবক কিভাবে অন্যদের জন্য কোনো বিবেচনা রাখেন না। রাকেশজি খুবই লজ্জিত বোধ করছিল। তিনি এত বড় একজন চেয়ারম্যান, বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি সামলান, কিন্তু তার ছোট মেয়ের কান্না থামাতে পারছিল না। দিয়ার প্রতিটি কান্না তার অসহায়ত্বকে দেখাচ্ছিল। রাকেশজি জানতেন না যে তার থেকে 3 সারি পিছনে ইকোনমি ক্লাসে 16 বছর বয়সী আমান সিং বসেছিল। আমান তার চলিয়া গ্রামে বেরিয়েছিল এবং আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে লন্ডন যাচ্ছিল। তার সফর অনেক দীর্ঘ ছিল। তার কাছে ছিল কেবল একটি পুরনো ব্যাকপ্যাক। তার প্লেনের টিকিট তার পুরো সম্প্রদায় মিলে কিনেছিল, চায়ের দোকানের মালিক, মন্দিরের কমিটি এবং প্রতিবেশীরা। আমানের জন্য এই প্রতিযোগিতাটি ছিল এমআইটির মতো বড় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি জেতার একমাত্র সুযোগ। যদি সে জিতে যায় তাহলে তার পরিবার এবং তার পুরো সম্প্রদায়ের ভবিষ্যৎ বদলে যেত। 2 বছর আগে আমানের ছোট বোন মিনার মারাত্মক কলিক হয়েছিল। সেও ঘন্টার পর ঘন্টা কাঁদত। পরিবারের কাছে বড় ডাক্তার দেখানো বা দামি চিকিৎসা কেনার মতো টাকা ছিল না। তখন আমান নিজেই দায়িত্ব নিয়েছিল। সে তার দাদি এবং স্থানীয় বৈদ্যের কাছ থেকে শিখেছিল এবং কলিকের প্রতিকার নিয়ে গবেষণা করেছিল। সে মাস খানেক ধরে বিভিন্ন মাসাজ কৌশল এবং ধরে রাখার অবস্থান চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সে এমন একটি সংমিশ্রণ খুঁজে পেয়েছিল যার মধ্যে ছিল হালকা প্রেশার পয়েন্ট মাসাজ, একটি বিশেষ উপায়ে ধরে রাখার কৌশল এবং একটি সুন্দর ঘুম পাড়ানি গান, যার সাহায্যে মিনার কান্না কয়েক মিনিটের মধ্যেই থেমে যেত। তার দাদি আদর করে বলতো, আমানের হাতে জাদু আছে, সে যে কোনো বাচ্চাকে শান্ত করতে পারে। যখন আমান দিয়ার চিৎকার শুনল, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে এটি কলিক ধরনের সমস্যা। সে জানত যে সে সাহায্য করতে পারে, কিন্তু তার মনে একটি ভয়ও ছিল। সে ছিল ইকোনমি ক্লাস থেকে আসা এক গরিব ছেলে। তার মনে হলো ধনী লোকেরা তাকে সন্দেহের চোখে দেখবে। 2 ঘন্টা ধরে আমান ভাবতে থাকল। তার দয়া তার ভয়ের উপর জয় পেল। আমান তার বই বন্ধ করে দাঁড়ালো। সে মানুষের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করল। ইকোনমি এবং ফার্স্ট ক্লাসের মাঝে দাঁড়ানো ফ্লাইট অ্যাটেন্ডেন্টটাকে সন্দেহের চোখে দেখল। ফার্স্ট ক্লাসে যে বাচ্চাটি কাঁদছে, আমার মনে হয় আমি হয়তো সাহায্য করতে পারি।
আমান ধীরে ধীরে বলল, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিশ্বাসই করতে পারল না। তুমি কি চিকিৎসক রানা ঝার? না ম্যাম, কিন্তু আমার ছোট বোনের কলিগ ছিল এবং আমি কিছু কৌশল শিখেছিলাম যা সাহায্য করতে পারে। কিন্তু সে কিছু করার আগেই রাকেশ ভার্মা, যিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, কাঁদতে থাকা দিয়াকে নিয়ে আইলে চলে এলো। আমি শুনেছি যে কেউ সাহায্য করতে পারেন? রাকেশজি খুবই মরিয়াভাবে জিজ্ঞাসা করল। আমান একটি গভীর শ্বাস নিল। স্যার, আমার নাম আমান সিং। আমি জানি আমি কেবল একটি বাচ্চা, কিন্তু আমার ছোট বোনের কলিগ ছিল এবং আমি কিছু কৌশল শিখেছিলাম যা তাকে সাহায্য করত। রাকেশজি প্রথমবারের মতো আমানকে ভালোভাবে দেখল। তিনি যার চোখে বুদ্ধিমত্তা এবং দিয়ার জন্য সত্যিকারের উদ্বেগ দেখল। কোন উপায়? রাকেশজি জিজ্ঞাসা করল। তার মেরুদণ্ডের নির্দিষ্ট পয়েন্টগুলোতে হালকা প্রেসার দেওয়া এবং একটি বিশেষ উপায় ধরে রাখার অবস্থান যা গ্যাস এবং হজমের চাপ কমায়। আমান বোঝালো। সে এটাও বলল যে বাচ্চাদের শান্তি ও স্থির চাপ প্রয়োজন হয়। রাকেশজি ফার্স্ট ক্লাস কেবিনের দিকে তাকালো। সবাই প্রত্যাশা নিয়ে দেখছিল। রাকেশজি একটি সিদ্ধান্ত নিল। দয়া করে তিনি দিয়াকে আমানের দিকে এগিয়ে দিয়ে বলল, যদি আপনি তাকে সাহায্য করতে পারেন তাহলে আমি যে কোনো কিছু চেষ্টা করতে প্রস্তুত। পরের মুহূর্তেই যা ঘটল তা কোনো জাদুর থেকে কম ছিল না। আমানের অভিজ্ঞ হাত দিয়াকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার কান্না কমতে লাগল। আমান তাকে এমন একটা অবস্থানে ধরল যা রাকেশজি আগে কখনো দেখেননি। কোয়ালিকাক্রান্ত শিশুদের প্রায়শই গ্যাস আটকে যাওয়ার সমস্যা হয়। এই অবস্থানটি চাপ কমাতে সাহায্য করে। আমান ব্যাখ্যা করল। দিয়ার চিৎকার ধীরে ধীরে কান্নায়, তারপর হালকা হেঁচকিতে এবং তারপর সম্পূর্ণ নীরবতায় বদলে গেল। পুরো ফার্স্ট ক্লাস অবাক হয়ে দেখছিল। আমান তারপর একটি নরম ঘুম পাড়ানি গান গুনগুন করতে শুরু করল। এই গানটি কোথা থেকে শিখেছ? রাকেশজি জিজ্ঞাসা করল। আমার দাদি শিখিয়েছিল, আমান উত্তর দিল। দিয়া পুরোপুরি আমানের কোলে আরামদায়ক অবস্থায় ঘুমিয়ে গিয়েছিল। হরিশজি এবং বিমলা দেবীও খুব মুগ্ধ হল। কতক্ষণ শান্ত থাকবে এটা? রাকেশজি আশা নিয়ে আমানকে জিজ্ঞাসা করল। যদি তার সেই একই সমস্যা হয় যা আমার মনে হচ্ছে, তবে সে পুরো ফ্লাইটে আরামে ঘুমাবে, আমান আত্মবিশ্বাসের সাথে বলল। দিয়া গভীর ঘুমে তলিয়ে গেল। আমান দিয়াকে আবার রাকেশজির বাহুতে ফিরিয়ে দিল। রাকেশজি এখন এই অসাধারণ ছেলেটিকে নতুন চোখে দেখছিল। আমান, তুমি বলেছিলে যে তুমি লন্ডন গণিত প্রতিযোগিতার জন্য যাচ্ছ? রাকেশজি ধীরে ধীরে জিজ্ঞাসা করল। হ্যাঁ স্যার, আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ। যারা শীর্ষে থাকে তারা MIT এর মতো বড় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ বৃত্তি পায়, আমান জানালো। রাকেশজি মুগ্ধ হল। তুমি গণিতে খুব ভালো হবে। আমান বলল যে তার সমস্যা সমাধান করতে ভালো লাগে, তা গণিতের সমীকরণই হোক বা একজন কাঁদতে থাকা শিশুকে সাহায্য করাই হোক। দুটোই ধাঁধা, যার জন্য সঠিক পদ্ধতির প্রয়োজন। রাকেশজি আমানকে তার কাছে বসার ইঙ্গিত করল এবং তার পটভূমি সম্পর্কে জিজ্ঞাসা করল। আমান বলল যে সে সবসময় সংখ্যায় ভালো ছিল, কিন্তু তার স্কুলে ভালো গণিত প্রোগ্রাম ছিল না। সে লাইব্রেরির বই এবং অনলাইন রিসোর্স থেকে স্ব-অধ্যয়ন করেছিল। তার গণিতের শিক্ষক তার ক্ষমতা চিনতে পেরে তাকে অতিরিক্ত সমস্যা দিয়েছিল। আমি প্রথমে সিটি স্তরে প্রতিযোগিতা জিতি, তারপর স্টেট চ্যাম্পিয়নশিপ এবং তারপর ন্যাশনাল কোয়ালিফাইং রাউন্ড, আমান জানালো। সে বলল যে সে গাণিতিক সমস্যাগুলোতে এমন নকশা দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। রাকেশজি এখন বুঝতে পারছিল যে তিনি একজন গাণিতিক বিস্ময় বালকের সাথে কথা বলছিল। তোমার লন্ডন সফরের খরচ কিভাবে উঠল? রাকেশজি জিজ্ঞাসা করল। আমানের মুখটা একটু গম্ভীর হলো। আমাদের সম্প্রদায় আমার প্লেনের টিকিট এবং থাকার খরচের জন্য টাকা জমা করেছিল। আমাদের মহল্লার নাপিতের দোকানের মালিক, মন্দিরের লোকেরা, প্রতিবেশীরা সবাই অবদান রেখেছিল, কারণ তাদের আমার সম্ভাবনার ওপর আস্থা আছে। রাকেশজির হৃদয়ে একটি গভীর পরিবর্তন এলো। আমান তার কাঁধে একটা পুরো সম্প্রদায়ের আশা ও স্বপ্নের বোঝা বহন করছিল। যদি তুমি প্রতিযোগিতায় যেত তাহলে কি হবে? রাকেশজি জিজ্ঞাসা করল। MIT-তে পূর্ণ বৃত্তি অথবা ভারতের সেরা প্রতিষ্ঠানগুলোতে থাকার খরচের জন্য অর্থ। এর মানে হবে যে আমি সর্বোচ্চ স্তরে পড়াশোনা করতে পারবো এবং তারপর আমার সম্প্রদায় ফিরে এসে অন্য বাচ্চাদের জন্য শিক্ষামূলক প্রোগ্রাম তৈরি করতে পারবো। দিয়া ততক্ষণ শান্তিতে ঘুমাচ্ছিল। রাকেশজি নিজে এমন একটি সিদ্ধান্ত নিল যা তাকে অবাক করে দিল। আমান, আমার কাছে তোমার জন্য একটি প্রস্তাব আছে, রাকেশজি বলল। কেমন প্রস্তাব স্যার? আমান কৌতূহলী ছিল।
আমি লন্ডনে 5 দিনের জন্য খুব জরুরি ব্যবসায়িক মিটিংয়ের জন্য এসেছি এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি দিয়ার যত্ন নেওয়ার জন্য মোটেও প্রস্তুত নই। আমি তোমাকে দিয়ার কেয়ার গিভার হিসাবে নিয়োগ করতে চাই, রাকেশজি বলল। আমি তোমাকে প্রতিদিন 1000 রুপি দেব। তোমার থাকার ব্যবস্থা আমার সংলগ্ন হোটেল রুমে হবে এবং আমি নিশ্চিত করব যে তুমি তোমার প্রতিযোগিতার জন্য যাতায়াতের পরিবহন পাবে। আমান হতবাক হয়ে রাকেশজির দিকে তাকিয়ে রইল। প্রতিদিন 1000 রুপি? স্যার, এটা তো আমার মা 1 সপ্তাহেও উপার্জন করেন না। একজন পেশাদার ন্যানির এতই খরচা হয়। আর সত্যি বলতে, তুমি অতমধ্যে প্রমাণ করেছ যে তুমি দিয়ার সাথে যে কোনো পেশাদারের থেকে বেশি দক্ষ, রাকেশজি বলল। আমানের মাথা দ্রুত চলছিল। এই টাকা তার পরিবারের জন্য জীবন পরিবর্তনকারী হতো, কিন্তু তাকে তার প্রতিযোগিতার উপর মনোযোগ দিতে হতো। মিস্টার ভার্মা, আমি আপনার প্রস্তাবে খুব খুশি, কিন্তু আমাকে এই প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। রাকেশজি হাসল। আমি পুরোপুরি বুঝতে পারি, প্রতিযোগিতা প্রথমে আসে। আমার তোমার সাহায্য শুধু আমার ব্যবসায়িক মিটিংগুলোর সময় দরকার হবে, আর সন্ধ্যের বাকি ফ্রি সময় তুমি তোমার পড়াশোনা এবং প্রস্তুতি পুরোপুরি চালিয়ে যেতে পারবে। রাকেশজি ঝুঁকে এলো। আমান, গত 3 ঘন্টায় তুমি আমাকে এমন কিছু দেখিয়েছ যা আমি আমার ব্যবসায়িক জীবনে খুব বেশি পাইনি। এমন একজন মানুষ যে এমন সমস্যা সমাধান করতে পারে যা অন্যরা পারে না, এবং যে সত্যিকারের সহানুভূতি নিয়ে কাজ করে। আপনার কি মানে? আমান জিজ্ঞাসা করল। তুমি আরামসে তোমার ইকোনমি সিটে বসে থাকতে পারতে এবং একটি কাঁদতে থাকা শিশুকে উপেক্ষা করতে পারতে, কিন্তু তুমি ঝুঁকি নিলে এবং একজন অচেনা মানুষকে সাহায্য করলে। এমন চরিত্র গাণিতিক প্রতিভার থেকেও বেশি বিরল। আমি কি একটু সময় নিতে পারি ভাবনার জন্য? আমান জিজ্ঞাসা করল। নিশ্চয়ই, রাকেশজি উত্তর দিল। তবে আমি আরও একটি কথা বলতে চাই। আমার কোম্পানি লুমরন ইন্ডাস্ট্রিজের একটি ফাউন্ডেশন আছে, যা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং মেন্টরশিপ দেয়। তুমি প্রতিযোগিতায় যেমনই ফল করো না কেন, আমি চাইব যে আমরা তোমার শিক্ষাগত লক্ষ্যগুলোকে সমর্থন করার বিষয়ে আলোচনা করি। আমানের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। বিমানটি যখন লন্ডন বিমানবন্দরে অবতরণ করল, আমান সিদ্ধান্ত ফেলে দিয়েছিল। মিস্টার ভার্মা, আমি আপনার প্রস্তাব গ্রহণ করছি। আমি আপনার ব্যবসায়িক মিটিংগুলোর সময় দিয়ার যত্ন নেব। রাকেশজি খুব স্বস্তি পেল। চমৎকার, রাকেশজি বলল। আমাদের জন্য একটি গাড়ি অপেক্ষা করছে যা আমাদের হোটেলে নিয়ে যাবে। আমরা ড্রাইভের সময় আমাদের ব্যবস্থার বিশদ আলোচনা করতে পারি। যখন তারা বিমানবন্দর থেকে বেরিয়ে হাঁটছিল, একজন কোটিপতি চেয়ারম্যান, একটি ঘুমন্ত শিশু এবং চলিয়া থেকে আসা একজন কিশোর, আমান খেয়াল করল যে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তাদের বাইরে যে গাড়িটি অপেক্ষা করছিল সেটি আমান আগে কখনো দেখেনি। এটি ছিল মসৃণ কালো মার্সিডিজ। আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে, আমান গাড়িতে বসতে বসতে বলল। আসল প্রতিযোগিতা 3 দিন ধরে চলবে। তোমার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্রগুলো কি? রাকেশজি জিজ্ঞাসা করল। সংখ্যাতত্ত্ব এবং কম্বিনেটোরিয়াল গণিত আমার আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। আমি সময়ের চাপে সমস্যা সমাধানেও ভালো। তারা যখন 5 স্টার হোটেলে পৌঁছলো, তখন আমানের মনে হলো সে যেন অন্য কোনো পৃথিবীতে এসেছে। হোটেলের লবি ছিল জাঁকজমক, মার্বেল ফ্লোর আর ক্রিস্টাল ঝাড়াবাতি। আপনার রুম ওই দরজা দিয়ে, রাকেশজি সংলগ্ন সুয়েটের দিকে ইঙ্গিত করল। আপনি সম্পূর্ণ গোপনীয়তা, আপনার নিজস্ব বাথরুম এবং 24 ঘন্টার রুম সার্ভিস পাবেন। আমান রুমের আভিজাত্যে অবাক হয়ে গেল। মিস্টার বর্মা, এটা অবিশ্বাস্য, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি এত উদার কেন? আপনি আমাকে প্রায় চেনেনও না? আমান জিজ্ঞাসা করল। রাকেশজি দিয়ার জন্য বোতল প্রস্তুত করছিল। আমান, আমার ব্যবসায়িক জীবনে আমি দ্রুত ব্যতিক্রমী লোকদের চিনতে শিখেছি। তুমি প্লেনে যা করেছ তা কেবল শিশুর যত্ন ছিল না, এটি সমস্যা সমাধানের দক্ষতা, মানসিক বুদ্ধিমত্তা এবং সাহস দেখিয়েছে। তবে তার চেয়েও বড় কথা, তুমি আমাকে আমার নিজের বয়সে আমার কথা মনে করিয়ে দাও। আমিও এমন একটি পটভূমি থেকে এসেছিলাম যেখানে সুযোগ কম ছিল, রাকেশজি বলল। আপনি কি ধনী পরিবারে জন্ম নেননি? আমান এই প্রকাশে বিস্মিত হল। রাকেশজি হাসল। আমার বাবা ফ্যাক্টরি কর্মী ছিল আর মা অফিস পরিষ্কার করত। আমি স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ মিশিগান বা আইআইটি দিল্লিতে পড়াশোনা করেছি এবং একেবারে শূন্য থেকে আমার কোম্পানি তৈরি করেছি। পার্থক্য হলো, রাকেশজি বলল, আমি আমার যাত্রায় এমন মেন্টর পেয়েছিলাম যারা আমার সম্ভাবনায় বিশ্বাস করেছিল। আমি তোমার জন্য সেই মেন্টর হতে চাই। পরের দিন সকালে রাকেশজি সকালের নাস্তা এবং সময়সূচি দিল। আজ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমার মিটিং আছে, রাকেশজি ব্যাখ্যা করল। দিয়া সাধারণত 1টা থেকে 3টে পর্যন্ত ঘুমায়, তাই তুমি তোমার প্রতিযোগিতার ওপর মনোযোগ দেওয়ার জন্য পুরো 2 ঘন্টা সময় পাবে।
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমানের বুক দ্রুত ধড়াধড় করছিল। সেখানে 60টি বিভিন্ন দেশের স্মার্ট তরুণ মন উপস্থিত ছিল। প্রতিযোগিতার পরিচালক স্বাগত জানালো, আপনারা সবাই গাণিতিক গবেষণার ভবিষ্যৎ। আগামী 3 দিন আপনারা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যা কেবল আপনাদের গণনাগত দক্ষতা নয়, আপনাদের সৃজনশীলতা, যুক্তি এবং ক্ষমতাকেও পরীক্ষা করবে। আমান দেখল যে কিছু প্রতিযোগী ধনী পরিবার থেকে এসেছে, কিন্তু সে রাকেশজির কথা মনে রাখল যে সফলতা পটভূমি বা সম্পদ থেকে আসে না, আসে সমস্যা সমাধানের ক্ষমতা থেকে। প্রতিযোগিতার প্রথম রাউন্ড ছিল একক সমস্যা সমাধানের। আমান তার টেস্ট বুকলেট খুলল। প্রথম সমস্যাটি সংখ্যাতত্ত্ব সম্পর্কিত ছিল, যা তার সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র ছিল। পরের 4 ঘন্টা আমান পুরোপুরি গাণিতিক সমস্যা সমাধানের জগতে হারিয়ে গেল। সে চাপে শান্ত থাকার জন্য দাদির কাছ থেকে শেখা কৌশলগুলা ব্যবহার করল। প্রথম রাউন্ডের পর আমান হোটেলে ফিরে এলো। কেমন হলো? রাকেশজি দ্রুত জিজ্ঞাসা করল। আমার মনে হয় আমি ভালো করেছি, কিন্তু এখানে অনেক প্রতিভাবান প্রতিযোগী আছে, আমান বলল। রাকেশজি আমানের কণ্ঠে সামান্য অনিশ্চয়তা শুনল। তিনি আমানকে পরামর্শ দিল, ভরসা রাখো সেই দক্ষতায় যা তোমাকে এখানে নিয়ে এসেছে। আমানের আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। আমান দিয়ার যত্ন নিতে শুরু করল, যার কারণে সে স্বস্তি এবং শক্তি দুটোই ফিল করছিল। আমান দিয়াকে তার খেলনা দিয়ে সহজ গাণিতিক ধারণাগুলো শেখালো, ব্লক গোনা, আকৃতি সাজানো। প্রতিযোগিতার দ্বিতীয় দিন ছিল দলগত সমস্যা সমাধানের। আমান জাপান, জার্মানি ও ব্রাজিলের প্রতিযোগীদের নিয়ে গঠিত একটি দলের সদস্য ছিল। তারা ট্রাফিক প্রবাহকে অনুকূল করার জন্য একটি সমাধান তৈরি করেছিল। আমান বাস্তব মানুষের আচরণকে যুক্ত করে একটি অন্য পদ্ধতি দিয়েছিল। আমান, তোমার পদ্ধতি অসাধারণ, ব্রাজিলের মারিয়া বলল। দ্বিতীয় দিনের শেষে আমানের দল টপ 3 এর মধ্যে স্কোর করেছিল। সেই সন্ধ্যায় রাকেশজি আবার আমানের সম্ভাবনা নিয়ে ভাবছিল। আমান, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। রাকেশজি দিয়াকে ঘুম পাড়ানোর পর বলল, তুমি আগামীকাল ফাইনাল রাউন্ডে যেমনই ফল করো না কেন, আমি তোমার পড়াশোনা শেষ হওয়ার পর আমার কোম্পানিতে একটি পদের প্রস্তাব দিতে চাই। কি ধরনের পদ? আমান অবাক হয়ে গেল। রাকেশজি একটি নতুন বিভাগ তৈরি করার কথা ভাবছিল, যা এআই এবং গাণিতিক মডেলিংকে সামাজিক সমস্যা যেমন শিক্ষাগত বৈষম্য, স্বাস্থ্যসেবার সুবিধাজনকতা। তোমার কাছে তৈত্বিক দিক এবং বাস্তব জগতের চ্যালেঞ্জ বোঝার একটি বিরল সংমিশ্রণ আছে, রাকেশজি বলল। মিস্টার বর্মা, এটা আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু আমার বয়স তো মাত্র 16 বছর, আমান বলল। ঠিক তাই আমি তোমার শিক্ষা এবং উন্নয়নকে আগামী কয়েক বছর ধরে সমর্থন করতে চাই। বিনিময় তোমাকে তোমার দক্ষতাকে তোমার নিজের সম্প্রদায়ের মতো সম্প্রদায়গুলোর উপকারের জন্য প্রয়োগ করার প্রতিশ্রুতি দিতে হবে। আমান বুঝতে পারল যে রাকেশজি তাকে শুধু টাকার চেয়েও বেশি কিছু প্রস্তাব করছেন, তিনি একটি অংশীদারিত্বের প্রস্তাব করছেন। প্রতিযোগিতা তৃতীয় এবং শেষ দিন ছিল ব্যক্তিগত উপস্থাপনার। আমানের সমস্যা ছিল খুব বেশি ঘনবসতিপূর্ণ শহরগুলোতে সংক্রামক রোগের বিস্তারকে ভবিষ্যৎবাণী করা এবং প্রতিরোধ করার একটি গাণিতিক মডেল তৈরি করা। আমান তার চৈলিয়ার ঘনবসতিপূর্ণ পরিস্থিতি এবং তার পরিবারের ভোগা স্বাস্থ্য সমস্যাগুলোর কথা ভাবল। আমানের উপস্থাপনাটি 20 মিনিট ধরে চলল। সে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথেটি উপস্থাপন করল। বিচারক ডক্টর রিয়া শর্মা বলল যে তার উপস্থাপনা কেবল উন্নত গাণিতিক চিন্তাভাবনাই দেখায় না, বরং বাস্তব জগতে প্রয়োগের সম্পর্কেও তার বোধগম্যতা দেখায়। ম্যাডাম, আমি এমন একটি সম্প্রদায়ে বড় হয়েছি যেখানে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত, আমান উত্তর দিল। আমি এই সমস্যাটিকে এইভাবে প্রকাশ করেছিলাম যে গাণিতিক মডেলগুলো বাস্তবে কিভাবে মানুষকে সাহায্য করতে পারে। বিচারকরা মুগ্ধ হয়ে একে অপরের দিকে তাকালো। আমান যখন তার উপস্থাপনা শেষ করল, তখন তার আত্মবিশ্বাস ছিল যে সে তার সেরাটা দিয়েছে। সেই সন্ধ্যায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমান শত শত অন্যান্য প্রতিযোগীর সাথে বসেছিল। যখন ফলাফল ঘোষণা করা হলো, তৃতীয় স্থান জার্মানি পেল, দ্বিতীয় স্থান দক্ষিণ কোরিয়া, আমানের বুক জোরে ধরফর করছিল। এবং এই বছরের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপের বিজয়ী ভারতকে প্রতিনিধিত্ব করছেন আমান সিং, চলিয়া থেকে। অডিটোরিয়ামে করতালি ধ্বনি উঠল। আমান অবাক হয়ে স্টেজের দিকে হেঁটে গেল। সে ট্রফি এবং এমআইটি বা তার নির্বাচিত শীর্ষ প্রতিষ্ঠান থেকে পূর্ণ বৃত্তি পেল। পরিচালক শ্রোতাদের বলল যে বিচারকরা আমানের সেই ক্ষমতা দেখে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিল যে সে কিভাবে উন্নত ধারণাগুলোকে বাস্তব বিশ্বের সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারে। আমান যখন তার ট্রফি নিয়ে স্টেজে দাঁড়িয়েছিল, তখন সে দর্শকদের মধ্যে রাকেশ ভার্মাকে উৎসাহের সাথে হাততালি দিতে দেখল, যিনি দিয়াকে ধরেছিল। সেই রাতে রাকেশজির হোটেল সুইটে আমান এবং রাকেশজি একটি শান্ত রাতের খাবারের সাথে উদযাপন করল। আমান দিয়াকে কোলে তুলে নিল।
আপনি জানেন মজার বিষয়টা কি? এইসব শুরু হয়েছিল কারণ আমি প্লেনে একটি কাঁদতে থাকা শিশুকে শান্ত করতে সাহায্য করেছিলাম। আমি কখনো অনুমান করতে পারিনি যে দয়া করার একটি সাধারণ কাজ এত কিছুতে পরিণত হবে, আমান বলল। রাকেশজি চিন্তিতভাবে মাথা নাড়ল। জীবনে এমনটাই হয়। আপনি কখনো জানেন না যে আপনি যখন সঠিক কাজটা করেন তখন তা এমন দরজা খুলে দেয় যা আপনি কখনো কল্পনাও করেননি। যখন তারা পরের দিন ফিরে যাওয়ার জন্য তাদের ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছিল, আমান এবং রাকেশজি দুজনেই জানতো যে তাদের জীবন এই আকস্মিক সাক্ষাতের কারণে চিরতরে বদলে গেছে। আমান একজন মেন্টর এবং ভবিষ্যতের কর্মজীবনের পথ খুঁজে পেয়েছিল। রাকেশজি একজন উজ্জ্বল তরুণ অংশীদার খুঁজে পেয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা দুজনেই শিখেছিল যে কখনো কখনো সবচেয়ে জীবন পরিবর্তনকারী সুযোগগুলো সেই সাধারণ সিদ্ধান্ত থেকে আসে যে আমাদের কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করতে হবে, যদিও তাতে আমাদের কোনো স্পষ্ট সুবিধা না থাকে। যখন তাদের প্লেন লন্ডন থেকে ফিরে যাচ্ছিল, আমান জানালা দিয়ে সেই শহরটিকে দেখল যা তার জীবন বদলে দিয়েছিল এবং হাসল। সেই গরিব ছেলেটি যে একটি কোটিপতির কাঁদতে থাকা শিশুকে শান্ত করে অসাধারণ একটি কাজ করেছিল, সে আবিষ্কার করেছিল যে সহানুভূতির একটি সাধারণ কাজ তাকে কত দূর নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একটি ছোট ভালো কাজ একটি অচেনা জায়গায় যে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। সত্যিকারের প্রতিভা এবং ভালো নৈতিকতা সবসময় তাদের স্থান তৈরি করে নেয়। আমরা আশা করি আপনাদের সকলের এই গল্পটি পছন্দ হয়েছে। যদি আপনাদের এই হৃদয়স্পর্শী গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার ভাবনাগুলি অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় কোটিপতি তারা নন যাদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে, বরং তারা যাদের হৃদয় সবচেয়ে বেশি ধনী। ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে।